ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মজলিস। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সমসাময়িক বিষয়। এ বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন তাহসিন রিয়াজ, সহ মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি, এবং তার পাশে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দল গঠন নয়, রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31শে ডিসেম্বরে আসছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। 31 ডিসেম্বরের ঘোষণার বিষয়টি স্পষ্ট নয়, এর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। লাখো শহীদের রক্তে পাওয়া সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক, প্রয়োজনে সংশোধন হতে পারে মন্তব্য মির্জা আব্বাসের। ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন। শেখ হাসিনা সহ অর্থ পাচারের সাথে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেবে দুদক। বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে দুর্নীতির অনুসন্ধান শুরু। এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ পুরোপুরি খুলেছে সচিবালয়। কাল থেকে অস্থায়ী পাশে ঢুকতে পারবেন সাংবাদিকরা। প্রধান উপদেষ্টার কাছে কাল প্রতিবেদন জমা। শিরোনাম দেখছিলাম, এবার আলোচনায় ফিরতে চাই। আজ আমরা কথা বলবো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সমসাময়িক বিষয়। তাহসিন রিয়াজ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। 31 ডিসেম্বর যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে তাতে কি থাকছে এবং কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ বৈশাখী টিভিতে যারা দেখছেন আমাদেরকে। এবং আমি আসলে এমন একটি মুহূর্তে আমরা আসলে একত্রিত হয়েছি যেখানে সারা দেশের সবার কাছেই আসলে বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় উপনীত হয়েছে যে আসলে 31 তারিখ কী হচ্ছে, কী হতে যাচ্ছে, এবং যে ঘোষণাপত্রের কথা আসলে বলা হচ্ছে এই ঘোষণাপত্র আসলে থাকবেটা কি। দেখুন, প্রথমত একটা ব্যাপার আমরা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ঘোষণাপত্রটি পাঠ করা হবে এটার মূল যে স্টেক হোল্ডার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেহেতু তাদের নেতৃত্বে বা তারা সম্মুখভাগে থেকে হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি ঘটিয়েছেন, সো তারা আসলে এটার প্রয়োজন অনুভব করেছে, তারা আসলে ফিল করেছে বা সামগ্রিকভাবে এই রাষ্ট্রকে 4.5 মাস খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং খুব কাছ থেকে এই রাষ্ট্রের প্রতিটি কার্যক্রম, এই সরকারের প্রতিটি কার্যক্রম, অন্যান্য দলগুলোর প্রতিটি কার্যক্রম, ফ্যাসিবাদ যে লুকায়িত ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের বিভিন্ন রকম ষড়যন্ত্র, এই সার্বিক দিক বিবেচনায়, সার্বিক কার্যক্রমগুলো বিবেচনায়, নিবিড় পর্যবেক্ষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে এটি মনে হয়েছে, যেটি আজকে তারা প্রেস ব্রিফিংয়েও বলেছে, যে এই ঘোষণাপত্র পাঠ করা বা যেই গণ অভ্যুত্থানটি হয়েছে সেটিকে চূড়ান্ত বিপ্লবে রূপায়ণ করা এবং সেটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া, এই স্বীকৃতি দেওয়ার এখন একটি মোক্ষম সময় এসেছে। তো সার্বিকভাবে এটি যে কার্যক্রমটি হতে যাচ্ছে 31 ডিসেম্বর, এটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বেই মূলত এই পুরো কার্যক্রমটি পরিচালিত হবে 31 তারিখ। এবং সেখানে যেহেতু জাতীয় নাগরিক কমিটি হিসাবে আমরা এই গণ অভ্যুত্থানের পরের শক্তি বা গণ অভ্যুত্থানে আমরা নাগরিক হিসাবে পার্টিসিপেট করার পর আমাদের কাছে মনে হয়েছে যে নাগরিকদেরকে নিয়ে কাজ করার জন্য আরেকটি প্ল্যাটফর্ম দরকার, এবং এই ফলশ্রুতিতে হচ্ছে নাগরিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং যেহেতু নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লবের মূল স্পিরিট, এই স্পিরিটকে তারা ধারণ করে এবং বাংলাদেশে 2000 মানুষের রক্তের উপর যে গঠিত নতুন ব্যবস্থা, এই নতুন ব্যবস্থার একটা বড় স্টেক হোল্ডার। সো নাগরিক কমিটিরও এটার সাথে আসলে সম্পৃক্ত থাকা, এটার সাথে নিবিড়ভাবে এটাকে ওন করার জায়গাটা তৈরি হয়েছে। তো মূলত আপনি যে প্রশ্নটি করেছেন যে 31 তারিখের যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রেগুলেশন, এখানে আসলে কি থাকছে, এটি আসলে আমার কাছে মনে হয়েছে এটি বড় আলোচনার বিষয়। এটি জানতে হলে আমাদেরকে 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেমনটি আজকে আপনারা হয়তো দেখেছেন, উপদেষ্টা নাহিদ ইসলামকে কিন্তু এই প্রশ্নটি করেছিলেন, আপনারাই করেছিলেন। তিনি কিন্তু এই প্রশ্নটির উত্তরটি ঠিক এভাবেই দিয়েছেন যে আসলে
31 তারিখ কী হচ্ছে এটি জানতে আমাদেরকে 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মোটা দাগে যদি আমরা বোঝার চেষ্টা করি তবে আমরা এই কথাটি বলতে পারি যে এই গণ অভ্যুত্থানটি হয়েছে এটিকে আসলে চূড়ান্ত বিপ্লবে রূপায়ণ করা এবং এই পুরো গণ অভ্যুত্থানকে বিপ্লব হিসাবে স্বীকৃতি দেওয়া, পাশাপাশি এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারকে, এই গণ অভ্যুত্থানের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, শহীদ পরিবার, আহতদেরকে, এই প্রত্যেকটি অংশকে অফিসিয়ালি রিকগনাইজ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হচ্ছে আমরা 31 তারিখে যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা দেখতে পারবো। আমরা জানি যে প্রত্যেক বিপ্লব, এই বিপ্লবের একটি নির্ধারিত ঘোষণাপত্র থাকে। এই বিপ্লবের কারণ কি ছিল, এটার ব্যাকগ্রাউন্ড স্টোরি কেমন ছিল, এটার উত্থান থেকে এটার সাকসেস স্টোরিজ, এটার উত্থান থেকে এটার প্রক্রিয়া, এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান আসলে ঠিক কোথায় এই দেশকে, রাষ্ট্রকে, এই সমাজ ব্যবস্থাকে, এই জনগণকে কোথায় নিয়ে যেতে চায়, ঠিক কিভাবে এই পুরো বাংলাদেশের গোটা ব্যবস্থাকে দেখতে চায়, এটির একটি রিফ্লেকশন কিন্তু প্রোক্লেমেশনে থাকে। আমরা বিভিন্ন সময় যে প্রোক্লেমেশনগুলো দেখেছি, ফ্রেঞ্চ রেভলিউশনের পরবর্তী সময়ে, স্পেন রেভলিউশনের পরবর্তী সময়ে, অস্ট্রিয়ার পরবর্তী সময়ে, প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে যখন বিপ্লব সংগঠিত হয়েছে, এই প্রোক্লেমেশনের মাধ্যমে যে এক্সিস্টিং ব্যবস্থা, যেই চলমান ব্যবস্থা থাকে, সেই চলমান ব্যবস্থা থেকে নতুন আরেকটি ব্যবস্থায় এটি নতুন করে পদায়ন শুরু করে। সো আমরা আশা রাখছি, আমরা এটি বিশ্বাস করতে চাই, গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, যে আকাঙ্ক্ষা থেকে মানুষ আসলে রাস্তায় নেমেছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু মোটেই কোনো টিপিক্যাল বা কোনো ট্রেডিশনাল সিস্টেম ফলো করার জন্য হয়নি। রাস্তায় যেগুলো ঘোষণাপত্রে কি আপনারা ৭২-এর সংবিধান বাতিল করার কোনো ইচ্ছা দেখছেন কিনা বা প্ল্যান আছে কিনা বা আপনারা ঘোষণা করবেন কিনা? দেখুন, সংবিধান বাতিল করা এটি অনেক বড় প্রক্রিয়ার অংশ। যে কোনো প্রোক্লেমেশন, এই প্রোক্লেমেশন সবসময় যে সংবিধান বাতিলকে কেন্দ্র করে হতে হবে ব্যাপারটি কিন্তু এমন নয়, বরং এই প্রোক্লেমেশনের মাধ্যমে একটি গাইডেন্স থাকতে পারে টুয়ার্ডস অল দি পলিটিক্যাল পার্টিজ এবং এক্সিস্টিং যে গভর্নমেন্ট, যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা করছে, টুয়ার্ডস দেম অলসো, যে আসলে জুলাই বিপ্লবের স্পিরিটটি কেমন ছিল, জুলাই বিপ্লবের আসলে আকাঙ্ক্ষাটি কেমন ছিল। মূলত এই আকাঙ্ক্ষা এবং স্পিরিটের কথা কিন্তু এই ঘোষণাপত্রে থাকবে। তারপর বাংলাদেশের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, এক্সিস্টিং গভর্নমেন্ট এবং অন্যান্য স্টেক হোল্ডার, তারা মিলে এই সিদ্ধান্তটি গ্রহণ করবে যে তারা যেই চলমান ৭২-এর সংবিধানের যে প্রক্রিয়া আমরা দেখেছি, যেই প্রক্রিয়াটি আমরা তার পরবর্তী সময় চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম, তার পরবর্তীতে আমরা দেখেছি হুট করে আপনার নতুন একটি সংশোধনী করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত ঘোষণা করা, এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত ঘোষণা করে নতুন প্রক্রিয়া, দলীয় সরকারের অধীনে নির্বাচন, এই সামগ্রিক যে কার্যক্রম, এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ের যে আলোচনা সমালোচনা, সেগুলোকে কেন্দ্র করে যে মানে সংবিধানে যে কাটাছিঁড়াটা আমরা দেখেছি, এটি আসলে জুলাই বিপ্লবের স্পিরিটের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে এই নির্দেশনাটি থাকবে যে আমরা কি এই এক্সিস্টিং কনস্টিটিউশনাল যে প্রসেস, এই প্রসেসকে ফলো করব, নাকি আমরা নতুন কোনো পদ্ধতি আমরা আঁকড়ে ধরবো। যেই পদ্ধতির কথা আমরা কিন্তু নাহিদদের মুখে আমরা শুনেছিলাম এই বিপ্লব সংগঠিত হওয়ার আগে ৫ তারিখের পূর্বেই, যেখানে বলা হয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই যে ফ্যাসিবাদ ব্যবস্থার যে বিলোপ, যেটি কনস্টিটিউশনাল সাংবিধানিক জটিলতার কারণে বারবার আমরা সম্মুখীন হয়েছি, কখনো এরশাদের মাধ্যমে, কখনো আমরা শেখ হাসিনার স্বৈরাচারিতার মাধ্যমে, এই সামগ্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার যে মানে কন্টিনিউশন, এই কন্টিনিউশনেই কি থাকবে দেশ, নাকি নতুন কোনো প্রক্রিয়ায় দেশ পরিচালিত হবে, এটির একটি নির্দেশনা থাকবে। তার মানে এই নয় যে সেই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা হবে যে আজকে থেকে সংবিধান বাতিল হচ্ছে। এটি এই ঘোষণাপত্রের মাধ্যমে হয়তো বা অন্যান্য রাজনৈতিক শক্তির কাছে একটি প্রস্তাবনা পেশ করা হবে, যেই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার আছে তাদের কাছে একটি প্রস্তাবনা পেশ করা হবে, একটি নতুন গাইডলাইন, প্রসেস, একটি পদ্ধতি তাদের কাছে প্রস্তাবনার আকারে তুলে ধরা হবে যে আসুন যে ফ্যাসিবাদ বিলোপের কথা আমরা বলেছিলাম, আসুন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছিলাম, সেই প্রক্রিয়ায় আমরা দলমত নির্বিশেষে নতুন একটি প্রোক্লেমেশনের মাধ্যমে, নতুন একটি ঘোষণাপত্রের মাধ্যমে আমরা এগোই। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। আজকে আমরা দেখেছি মির্জা আব্বাস বলেছেন যে লাখো শহীদের রক্তে পাওয়া সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক, প্রয়োজনে সংশোধন হতে পারে এবং বিএনপি পরবর্তীতে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে তারা।
স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিএনপি একটা ভিন্ন মত আসলে প্রকাশ করতে যাচ্ছে, এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? বিএনপির তো ভিন্ন মত থাকতেই পারে, তারা তো একটা পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে, পলিটিক্যাল পলিসি থাকে, তারা সেই অনুযায়ী অগ্রসর হচ্ছে। আবার সরকারেরও কিছু এজেন্ডা আছে, সরকারও কিছু সংস্কার কর্মসূচি করছে, এগুলি সবই স্বাভাবিক ঘটনা কিন্তু। এবং ছাত্ররা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটা আমি ছাত্ররা বলছি না, এই ছাত্র আন্দোলনের নাম ধরেই বলছি, কারণ এদের বাইরেও অনেক ছাত্র আছে। তো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা, তারা যখন এই 31শে ডিসেম্বর এটা কর্মসূচি ঘোষণাগুলো, এটাই বরং আমার কাছে একটু অবাক মনে হয়েছে। অবাক মনে হয়েছে এই কারণে যে এটা তো তারা করার কথা ছিল 8 তারিখে অথবা 5 তারিখে অথবা 6 তারিখে, আগস্টের পরে ডিসেম্বর, এত পরে কেন? হ্যাঁ, এত পরে না, তারা হয়তো এতদিনে বুঝতে পারছে যে এটা তো ভুল হয়ে গেছে, করা উচিত ছিল। আমি পার্সোনালি মনে করি তখন করার উচিত ছিল, কারণ তখন তো একটা বিপ্লবী একটা চেতনার মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে। এখন তারা কি চেতনাটা, সেটা মানুষের সঙ্গে শেয়ার করা উচিত ছিল, তারা তা করেনি। তখন তারা বরং ক্ষমতার শেয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, এবং ক্ষমতার শেয়ার কিন্তু তারা নিয়েছে, বিভিন্ন প্রক্রিয়া তারা ক্ষমতার শেয়ার নিয়ে চলে গেছে। এবং এই যাওয়ার কারণে হয়েছে কি, এখন কিন্তু এই ছাত্ররা সে অবস্থানে নাই। আগে যেমন এই ছাত্ররা ডাক দিলে পরে লোকারণ্য হয়ে যেত, আগে যেমন এই ছাত্ররা ডাক দিলে পরে মানে ঘরের থেকে গৃহবধূ পর্যন্ত বাচ্চা হাতে নিয়ে বেরিয়ে পড়তো, এখন আর বেরোবে না কেন সেটা আমি বলি আপনাকে। তখন আহ্বানটা ইম্পর্টেন্ট ছিল না, তখন ইম্পর্টেন্ট ছিল ভিলেনটা। তখন সবার সামনে একটা ভিলেন ছিল, একটা দানব ছিল, সেই দানবের হাত থেকে সবাই মুক্তি চেয়েছে, সবাই যার যার জায়গা থেকে চেয়েছে। প্রত্যেকের পেইন ছিল আলাদা আলাদা, গৃহবধূর একটা পেইন, গৃহকর্তার একটা পেইন, তার কিশোর ছেলেটার আরেকটা পেইন, আলাদা আলাদা পেইন, কিন্তু সেই পেইনগুলোর উৎস ছিল একটা, সেটা হলো শেখ হাসিনা। তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে যে হাজির হয়েছে, কারো ডাকে কিন্তু হাজির হয় নাই। আপনি বলেন এই আন্দোলন কিন্তু একক কোনো নেতাও ছিল না, অনেকগুলি সমন্বয় ছিল, যার যার এলাকায় সেই সমন্বয় ছিল, কেউ কারো অধীনে ছিল না, কিন্তু সবাই স্বাধীন, সবাই এসে হাজির হয়েছে। ওই যে বাস্তবতাটা, ওই বাস্তবতার সময়টা তাদের উচিত ছিল যে তারা কি চায় আসলে, গুছিয়ে কথা তো সবাই বলতে পারে না। একজন রিক্সাওয়ালা, তার তো কোনো প্ল্যান নাই, সে জানে না সে কি চায়, কিন্তু সে এই অবস্থা থেকে মুক্তি চায়, তারা কিন্তু কেউ জানে না। তো তখন তারা যদি এই প্ল্যানটা বলতো যে আমরা এই চাই, এই চাই, এই চাই, বলে নাই, ওই ট্রেন মিস হয়ে গেছে। এখন স্টেশন ছেড়ে চলে যাওয়ার ট্রেন ধরার জন্য এরা দৌড়াচ্ছে। রেজাল্ট হবে না, আমি বলি কেন হবে না, আমি ব্যাপারটা বুঝাই বলি আপনাদেরকে। আমি যে বুঝি, আমি আমার উপলব্ধিটা শেয়ার করি। ওরা যেহেতু এর সঙ্গে একদম সরাসরি জড়িত, ওরাও নিজের আলোচনা করতে পারবে যে আমার হিসাবটা কি, এর মধ্যে কি হয়েছে, যে সরকারটা হয়েছে এটা কি বিপ্লবী চেতনার সরকার হয়েছে? ধরেন আন্দোলন চলছিল জুলাই থেকে, অগাস্টের 4 তারিখে যদি কেউ একজনকে বলতো, ওকে ভাই তোমরা যে আন্দোলন করতেছো, এই আন্দোলন যদি সফল হয় তাহলে নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো, যে বলতো তার আস্ত রাখতো, ওটা ফাজিল করতে আসছো, কে নূরজাহান বেগম? বাস্তবতা দেখেন, এই সরকারে ওরা একজনকে চয়েস করে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে? ডক্টর ইউনূসকে নিয়ে আসছেন। মনে করছেন যে এই ভদ্রলোক আমাদের ফিলিংসটাকে ফিল করতে পারবে, ফিল করে সেই অনুযায়ী উনি চলবে। ডক্টর ইউনূস আয়সা কি করলেন, ওনার যারা ইয়ার দোস্ত তাদেরকে নিয়ে আসলেন। আনার ফলে এই যে 24 সদস্য এখানে একটা উপদেষ্টা পরিষদ আছে, এই 24 সদস্য উপদেষ্টা পরিষদের 80% লোক, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, 80% লোকের সঙ্গে এই আন্দোলনের কোনো ধরনের নৈতিক সম্পর্ক ছিল না। যে উপদেষ্টা পরিষদের 80% লোকের কোনো সম্পর্ক নাই আন্দোলনের সঙ্গে, তারা আন্দোলনের চেতনা কিভাবে ধারণ করবে? করবে না, না করাই স্বাভাবিক। তো যেই দিন তারা প্রথম করলো, এদের উচিত ছিল ওই জন্য প্রতিবাদ করা, যে তোমরা এটা কি করতেছো, আমরা তো এটা চাই নাই, উচিত ছিল। ওই ট্রেনও মিস হয়ে গেছে। এখন 5 মাস পরে যারা করতেছে, একদিনে কি দেখেন, একদিনে কি হয়েছে, সংস্কার কমিশন হয়ে গেছে। এই কমিশনগুলো তাদের মতো করে চলতেছে। এদের যে মূল দাবিটা সংবিধান নিয়ে, সেই সংবিধান সংস্কার কমিশনে ওদের একজন প্রতিনিধি ছিল, এবং ওদের সবচেয়ে
ইন্টেলেকচুয়ালি পাওয়ারফুল হিসেবে যাকে ধরা হয় সেই ওখানে ছিল। সে ওখানে কি করছে? মেবি সে কিছু করতে পারে নাই, মেবি সে হতাশ হয়ে গেছে, আমি জানি না, ওরা ভালো বলতে পারবে। মেবি নিশ্চয় ওদের সঙ্গে শেয়ার হয়, মেবি সে বলছে ভাই আমি তো পারলাম না, আমরা তো যা চাই তা এখানে আমরা বাস্তবায়ন করতে পারলাম না, এখন দেখো তোমরা তারা কিছু করতে পারবে না। এখন তারা মাঠে নামছে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমি শুরুর থেকেই আমার একটা কথা নিয়ে অনেক রকম সমালোচনা করছে, আমারও সমালোচনা করছে, অনেক কিছু বলছে। আমি একটা কথা বলছিলাম যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে, পালাই গেছে। শেখ হাসিনা গণভবনে নাই, কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে। এই কথাটা আমি একদম মানে অগাস্ট মাসের 10 তারিখের মধ্যে একাধিকবার বলা হয়ে গেছে। তারা যদি মানত, তখন যদি বুঝতো এবং এই যদি অ্যাক্ট করতো, তাহলে অন্যরকম চেহারা হইতো। ওরাই দেশ চালাচ্ছে এখন। এই শেখ হাসিনার আমলারা এখনো দেশ চালাচ্ছে, বাকি সব দুধ ভাত। এই যে বয়স্ক বৃদ্ধ আমলা এরা উপদেষ্টারা, এরা দুধ ভাত, এরা দেশ চালায়। এক্সাম্পল দিয়ে বলি, সিম্পল একটা এক্সাম্পল দিই। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, মানুষ জিনিসপত্র কিনতে পায় না, গরিব মানুষের সমস্যা বাজারে যা কিছু করতে পায় না। এর মধ্যে এরা করছে কি, আমরা করছে কি, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আদায় করে নিচ্ছে। কারণ সরকারি কর্মচারীদের অভাব আছে, আর কারো অভাব নাই, আর কারো অভাব নাই। বেসরকারি কর্মচারী যারা তাদের অভাব নাই। আপনাদের চাকরি করেন টেলিভিশন, আপনাদের মহার্ঘ ভাতা হচ্ছে না তো? এরা কি এই দেশের নাগরিক না? সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আদায় করে নিচ্ছে। কে করছে? এই আমলারা করছে। ঠিক আছে, এটা হলো বুঝতাম, থামতো। তারপরে তারা থামে নাই, ভূতাপেক্ষা প্রমোশন দিয়েছে। আওয়ামী লীগ আমলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল? আওয়ামী লীগ আমলে উপসচিব তাকে আওয়ামী লীগ তাকে বের করে দিচ্ছে, হ্যান করছে, ত্যান করছে। অতএব সে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব যদি সে থাকতো চাকরিতে, তাহলে একদিনে সে আরো 2 বছর আগে সচিব হয়ে রিটায়ারমেন্টে যেত। অতএব এই 8 বছরে সচিব হয়ে রিটায়ারমেন্টে যাওয়া পর্যন্ত সে যে বেতন ভাতা পাইতো, এই টাকাটা তাকে দেওয়া হবে এককালীন দিয়া। এখন থেকে সচিব হিসেবে পেনশন দেওয়া হবে। এই জন্য তাদের কত টাকা লাগবে? 42 কোটি টাকা লাগবে ওই এককালীন পরিশোধ করার জন্য এই মুহূর্তে। তারপরে প্রতি বছর দিবে 13 কোটি টাকা করে, এদের পেছনে দিতেই থাকবে, দিতেই থাকবে। কেন? তারা আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত। আমার প্রশ্ন, আওয়ামী লীগ আমলে কেবল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই ভাই? আওয়ামী লীগ সরকারের হাতে আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই? তাদের পেইনটে বেশি। আচ্ছা, অতটুকু বাদ দেন, 36 দিনে যে লোকগুলি গুলি খাইলো, চোখে গুলি খাইলো, চিকিৎসা এখনো হচ্ছে না, তাদের চিকিৎসা করতে তো এত কোটি টাকা লাগে না। তাদের চিকিৎসা করতে এত কোটি টাকা লাগে? লাগে না তো। ওইটা করেন আগে। আপনি ফরজ নামাজ দিয়ে নফল নামাজ দিয়ে টানাটানি করতেছেন। কেন করতেছেন? কারণ ওটা আপনার আমলা, দেশ চালায় আমলারা। এই উপদেশটারও দুধ ভাত, দুধ ভাত বুঝেন? ছোটবেলায় দুধ ভাত খেলতাম, মানে গোল্লা সুট খেলতাম, আমার কেউ নিত না, কারণ আমি ছোট। তখন যখন কান্নাকাটি করতাম, তখন যে বাপ মা এসে ধমক দেবো, তখন বলতে ঠিক আছে ওরে নেও, ও দুধ ভাত। আমি হুদাই দৌড়াইতাম, এক এদিকে যাই, এক এদিকে যাই, কোনো বেল নেই আমার। এরা হলো দুধ ভাত সব। স্টিল দেশ চালায় আমলারা। কি করবে এরা? কিছুই করতে পারবে না। এদের আবেগ আছে, এদের ইমোশনটাকে আমি অনার করি, এদের হয়তো একটা লক্ষ্য আছে, সেটাও অনার করি, কিন্তু সেটাকে একটা সিস্টেমে যে আনা, এটা তারা পারে নাই। এবং 31 তারিখে যাই নিয়ে তারা একটা হোঁচট খাবে। ও আসে আমার সামনে, আমি আগে বলে যে ভাই আপনি খেলে মানুষকে ডিমোরালাইজ করেন। ডিমোরালাইজ করি না, আমি ওদেরকে সতর্ক করতেছি, যদি করতে চান করেন, সিরিয়াসলি করেন। কতটুকু পারবেন জানি না, পারবেন না, আমার ধারণা পারবেন না। কেন পারবেন না সেটাও বলি। এরা বলছিল এই যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই বলছিল, তো এটা তো অটোমেটিক থাকে না। যে দেশের প্রাইম মিনিস্টার পলে যায়, সে দেশের প্রেসিডেন্ট থাকে কিভাবে? এটা তো অটো থাকে না। পদত্যাগ করতে পারলো না কেন? বলেন কেন পারলো না? পারে নাই তো। পারে না এই কারণে ওদের দাবির সঙ্গে সরকার ছিল না, ওদের দাবির সঙ্গে পলিটিক্যাল পার্টিজ ছিল না, ছিল না, এখানেও থাকবে না। সরকার অলরেডি বলে দিছে এর সঙ্গে আমরা নাই, এর সঙ্গে আমার এইবার না থাকাই স্বাভাবিক। বিষয়গুলো এখানে মাঝখান থেকে কী হবে? হইচই হবে। এবং যদি ব্যর্থ হয়, তাহলে ওদের ইমেজ নষ্ট হবে।
ব্যর্থ হলে ইমেজ নষ্ট হবে। অলরেডি লোকে বলে যে এই মানে আপনার ছাত্রদের সংগঠন যেটা আছে বৈষম্য বিরোধী, এরা অলরেডি ফাঁপানো বেলুনে পরিণত হয়েছে, দেখতে মনে হয় বড়, আসলে বড় না। 31 থেকে সেটা প্রমাণ হওয়ার একটা আশঙ্কা আছে যে আসলেই বড় না। আপনার লোক জমায়েত করলেন, কিচ্ছু যায় আসে না। জামাতে ইসলামী মিটিং সবচেয়ে আরো হয় বাংলাদেশে, স্টিল ভোট পায় 6 থেকে 7%। এটাই রিয়েলিটি। কিন্তু লোক কত জমায়েত করেন সেটা ইম্পর্টেন্ট না, মানুষের মধ্যে কি প্রভাব বিস্তার করতে পারলেন সেটা ইম্পর্টেন্ট। ইতিমধ্যে ওনাদের লোকজন নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু বিতর্কিত হয়ে গেছে। হয়তো বিতর্কিত হওয়া উচিত ছিল না, কিন্তু মানুষ তো ভাই, বাংলাদেশের মানুষ এরকম সমালোচক মানুষ পৃথিবীতে খুব কম আছে। পান থেকে চুন খুঁজলে পরে তারা বলে এই তো পারলো না। এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোকাল হচ্ছেন, কথা বলছেন, কিন্তু আপনার হাতে তো কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা তো নাই। যখন কোনো ক্ষমতা নাই তো মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ ক্ষমতা মানে করে তার পক্ষে তারা আছে, যে ক্ষমতা আছে তার পক্ষে আছে। আপনি দেখবেন একটা ইলেকশন হয় না, যে ভদ্রলোক তার ভোট দেয় না, ওই লোকটা ভালো কিন্তু ভোটটা নষ্ট হবে, সে যায় দেয় মাস্তানরে, কারণ স্যার পাওয়ার আছে। ভেরি মানে ফানি ব্যাপার এগুলো। ফানি ঠিক না, আমি বলবো এটা খুব মর্মান্তিক ব্যাপার আমাদের জন্য। যাই হোক, আমি যেগুলো বললাম বক্তব্যগুলো শুনি, আর বলতে পারবো। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার দেখছেন। বিরতির পর আমরা অনুষ্ঠানে এসেছি এবং কথা বলছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সমসাময়িক বিষয়। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসতে চাই। একসাথে আসলে আমি অনেক কিছু জানতে চাই, তা আপনাকে বলছি যে অগাস্টের পর এখন ডিসেম্বর চলছে, তাই ডিসেম্বরের শেষ দিন আপনারা একটা কার্যক্রম আমরা দেখতে যাচ্ছি। এত পরে কেন এই ঘোষণাটা এলো? এবং সেই সাথে আরও একটা বিষয় মানে জানবো আপনার কাছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এটা প্রেস সচিব বলেছেন, কিন্তু আমরা তো দেখেছি যে আপনাদেরই অংশ আসলে সরকারে আছে। তাহলে কি এটা বলা যায় কি না যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব বাড়ছে বা আপনাদের সাথে সরকারের আসলে ভিন্ন মত পোষণ হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে মাসুদ কামাল স্যার চমৎকার আলোচনা করছিলেন, আমি সেটাকে আসলে সেটার কন্টিনিউশনটাকে আমার কাছে মনে একটু ধরা দরকার আর কি। প্রথমত হচ্ছে দেখেন, মানে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে স্যারের 2টা কোট আমি মাঝে মাঝে এটা বলি যখনই আমি কথা বলি। একটা হচ্ছে যে স্যার এটা অনেক আগে বলেছিলেন, আমি কোনো একটি টিভি স্টেশনে কোনো একটি টক শোতে একসাথেই ছিলাম, সেখানে ওনার একটি কথা ছিল যে আমরা আসলে লেট করে ফেলছিলাম। আমি এটা মানে কোনো রিকগনিশন দিচ্ছি না, এটা লেট হয়েছে বা হয় নাই সেই আলোচনায় যাচ্ছি না, স্যারের কোটটা আমি বলছি। এটা আসলে 8 তারিখেই হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার দলীয় স্ট্যান্ড না, দলীয় স্ট্যান্ড হয়তো ভিন্ন হতে পারে। এটা আসলে বিপ্লবের 5 তারিখের পর এটা আসলে ইমিডিয়েটলি এই প্রোক্লেমেশনটা আসা দরকার ছিল, এই জায়গাটা আমার কোনো দ্বিমত নাই। 1, 2, হাসিনা সচিবালয়ে এখনও থেকে গেছে, এটা আমি পার্সোনালি কোট করি। এখন দেখেন, মানে আমি যদি এই আলোচনাটার উপর থাকি যে হাসিনা সচিবালয়ে থেকে গেছেন, এবং এই আলোচনাকে সামনে রেখে যদি আমি বলি যে এই স্ট্যান্ড পয়েন্ট থেকে হলেও আমাদের এই প্রোক্লেমেশন জরুরি, তাহলে আমি মনে হয় না ভুল বলবো। আপনি দেখেন যে একেবারে খুব সম্প্রতি সময়ের যে কথা, আমরা হুট করে দেখলাম যে অ্যাডমিন ক্যাডারের পক্ষ থেকে হচ্ছে আপনার একটি বড় সমাবেশ করা হলো, এবং সমাবেশ থেকে যে ধরনের শব্দ উচ্চারণ করা হলো এই সরকারকে অ্যাড্রেস করে, যে ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করা হলো এই সরকারকে অনেকটা মানে সময় বেঁধে দেওয়ার মতন, বা সংবিধান সংস্কার কমিশন যে ধরনের প্রস্তাবনা নিয়ে তারা কাজ করছিলেন, স্যার জানবেন যে 50-50% আপনার যে নিয়োগ বা পদোন্নতি, আসলেই তো হাসিনা সচিবালয় থেকে গেছেন। এটা তো আসলে এখন বলতে বাধা নেই, কারণ একজন সরকারি কর্মকর্তা তিনি তার যে কার্যবিধি, এই কার্যবিধি অনুসারে তিনি এই ধরনের শব্দ উচ্চারণ করতে পারেন না, তারা করেছেন। এবং এক্সিস্টিং যারা বিভিন্ন মন্ত্রণালয়, আমি সম্মানের সাথে বলছি যে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা এখন পর্যন্ত এক্সিস্টিং যারা সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছেন, তারাও এই সমাবেশে তাদের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেছেন। তো দেখেন, সচিবালয়ের যে স্বৈরাচার বা সচিবালয়ের যে শেখ হাসিনা, তাকে সরাতে হলে আপনার
যে প্রথাগত ব্যবস্থা শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে, এই প্রথাগত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আপনি যখন প্রথাগত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবেন তবেই কেবল এই যে সংস্কার প্রক্রিয়া বলি, যেটি চলমান প্রক্রিয়া, বা যেই আস্থার কথা আমরা বলি, যেই কারেকশন রিফরমেশনের কথা আমরা বলি, যেই স্পিরিটকে আপহোল্ডের কথা আমরা বলি, এই সামগ্রিক যে প্রস্তাবনা, যে ভালোবাসার যে উন্মেষ আমরা 5 তারিখে মানুষের মধ্যে দেখেছিলাম, যে স্বপ্ন চোখে চোখে আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন কিন্তু তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে। তো এই জায়গাটাতে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি যদি বলেন যে এটি এত লেট কেন, আমার কাছে মনে হয়েছে যে 4 মাস 4.5 মাস আসলে এটা লেট না। আপনি ফ্রেঞ্চ রেভলিউশনের দিকে তাকান, ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার 3 থেকে 4 বছর পর ফ্রেঞ্চ রেভলিউশনের প্রোক্লেমেশন এসছে। তো ইটস নট টু লেট, মানে ব্যাপারটা এমন না যে আসলে অনেক লেট হয়ে গেছে। এখন পর্যন্ত তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর মানুষের বাকিরা বলেছেন, স্যার বলেছেন যে আস্থার জায়গাটা আসলে সংকট আছে। আমাদের কাছে মনে হয়নি যে আস্থার জায়গাটি সংকট আছে। তারা হ্যাঁ কিছু জায়গায় আসলে তাদেরকে বিতর্কিত করার নানা রকম প্রক্রিয়া আমরা দেখেছি, প্রচেষ্টা আমরা দেখেছি। সেটি আমাদের এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদের একটি ভয় থেকে, তাদের মধ্যে নানাবিধ কনফিউশন থেকে হয়তো আমরা এটা দেখেছি বিভিন্ন সময় এই ধরনের ষড়যন্ত্রের শিকার তারা হয়েছেন। তবে আস্থার সংকট আমাদের কাছে মনে হয়নি আছে। পাশাপাশি একটি ব্যাপার আমরা যেই জায়গাটাতে আসলে জনগণকে হারিয়ে ফেলি, দেখেন আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কি বলছে, আমরা এটিকে রিকগনিশন দিচ্ছি বা এটিকে আমরা আমাদের আলোচনায় গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি অন্যান্য পলিটিক্যাল পার্টিস কি বলছে, আমরা সেটিকে গুরুত্ব দিচ্ছি। আমরা কি কখনো এটা জানতে চেয়েছি যে আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার জেএনজি কি ভোটের জন্য আন্দোলন করছে? জেএনজি তো ভোটের জন্য আন্দোলন করেনি। একটা ক্লাস 10-এর ছেলে যে আদমজি ক্যান্টে পড়ে, রাজুক মডেলে পড়ে, বা অন্য কোনো স্কুলে পড়ে, একটা ছেলে যে শহীদ আনোয়ার কলেজে পড়ে, একটা মেয়ে যে শহীদ আনোয়ার কলেজে পড়ে, অথবা একটা ছেলে যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে, যে কিনা পলিটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং, ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে অনেক দূরে যার অবস্থান, সে কোন কারণে, কোন স্পিরিট থেকে, কোন পরিবর্তনের চিন্তায় সে 5 আগস্টের আগে সে আন্দোলনে নেমেছিল, গুলির সামনে সে বুক পেতে দাঁড়িয়েছিল? এটিকে আমরা কখনো জানতে চেয়েছি? যেই নারীরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই আন্দোলনের সামনে সম্মুখভাগে থেকে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার যে স্পৃহা থেকে তারা গুলির সামনে দাঁড়িয়েছে, তাদের কাছে কি আমরা জানতে চেয়েছি যে সে তো কোনো দলের রিপ্রেজেন্টেটিভ না, সে তো কোনো পার্টি কোনো আইডিওলজি রিপ্রেজেন্টেটিভ না, সে তো একজন পিওরলি সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা যে কিনা কুড়িগ্রামের ভোটার। সে কি কুড়িগ্রামে ভোট দিতে যায়? সে কুড়িগ্রামে ভোট দিতে যায় না, তার কাছে এই ভোট ম্যাটার করে না। আচ্ছা, আমি এই ভোট নিয়ে আলোচনায় সবসময় মিসফ্রেম হয়। আমি একটা কথা বলে রাখি, আমরা ভোটের বিপক্ষে না। এই আন্দোলনের অন্যতম একটা স্পিরিট হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করা। তার মানে আপনি ভোট প্রদান করবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আপনি একজন নতুন, আপনার যে রাষ্ট্র পরিচালক তাকে আপনি, বা আপনার যে রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ তাকে আপনি নিয়ে আসবেন। এই প্রক্রিয়ার সাথে আমার কোনো দ্বিমত নাই, আমাদের কারো কোনো দ্বিমত থাকা উচিত না। কারণ আমি গণতন্ত্রের কথা বলে, আমরা গণভ্যুত্থানের কথা বলে, বিপ্লবের কথা বলে যদি ভোট প্রক্রিয়াকে আমরা বাধাগ্রস্ত করতে চাই, তাহলে আমরা তো আসলে স্বৈরাচারীর পক্ষে দাঁড়ালাম। সেই প্রক্রিয়াকে আমরা বাধাগ্রস্ত করতে চাই না। তবে আমরা এটি খুব শক্তভাবে বলতে চাই যে দেখেন, এই আন্দোলন যেটাকে আমরা বলি আপামর জনতার আন্দোলন, এটা তো কোনো দলীয় আন্দোলন ছিল না। হাসনাত কোন দলের রিপ্রেজেন্টেটিভ ছিল? সার্জিস কোন দলের রিপ্রেজেন্টেটিভ ছিল? সাদিক কায়েম, যে কিনা পরবর্তী সময় আমরা জেনেছি ছাত্র শিবিরের সভাপতি, কিন্তু যখন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিল, সে কোন দল রিপ্রেজেন্ট করেছে? সে তো কোনো দলকে রিপ্রেজেন্ট করেনি। অথবা ছাত্র দলের যে শহীদ, যিনি চট্টগ্রামে শহীদ হলেন, সে কোন দলের রিপ্রেজেন্টেশনে শহীদ হলো? সবার কিন্তু চিন্তার জায়গা ছিল পরিবর্তন। এবং এই পরিবর্তনকে শুধু রেজিমের পরিবর্তন, এই পরিবর্তনকে শুধু কাঠামোগত কোনো পরিবর্তন, চেয়ার টেবিলের পরিবর্তন, নাকি মানুষের মানসিকতার পরিবর্তন, নাকি মানুষের যে চিন্তা, যে রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা 71-এ আমরা ফাইট করেছি, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা তাদের রক্ত ঝরাতে দেখেছি। যেই পরিবর্তনের আমরা যদি 71-এর আগে দেখি 69-এর পর 71 যদি আমরা দেখি, তারপর আমরা 75-এর পর যে বিপ্লব আমরা দেখেছি, যে মানুষের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষার যে জন্ম সালের পরবর্তী সময়ে যে স্পৃহা আমরা দেখেছি, সেগুলোর বাস্তবায়নকে আমরা দেখেছি। আমরা স্বৈরাচারী এরশাদকে আমরা পতন হতে দেখেছি, কিন্তু সেই যে স্বৈরাচারিতার যে কন্টিনিউশন, এই কন্টিনিউশন কি বন্ধ হয়েছে?
কেন বন্ধ হয়নি আমাদেরকে এটা বুঝতে হবে। দেখেন, আপনার কনস্টিটিউশন যখন আপনাকে ওই প্রক্রিয়া, আপনাকে ওই সুযোগ তৈরি করে দিবে, আপনি বলেন যে আজকে স্বৈরাচার, যে স্বৈরাচারকে আমরা 16 বছর আমাদের উপর এই লাঠি চড়াতে দেখেছি, এই স্বৈরাচার কি এই কনস্টিটিউশনাল ফাঁকফোকর থেকে বের হয়নি? এই কনস্টিটিউশনকে সে নিজের মতন করে পরিমার্জন করে, নিজের মতন করে পরিবর্তন করে, নিজের মতন করে এটাকে ইঞ্জিনিয়ারিং করে সে কি এই কনস্টিটিউশনকে বলবৎ করেনি? তার পক্ষে করেছে তো। তাহলে আমাদের এই প্রক্রিয়া, সামগ্রিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে হবে। সামগ্রিক প্রক্রিয়াকে আপনি যদি চ্যালেঞ্জ না করেন, হ্যাঁ আজকে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি, তারা আজকে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায় হয়তো তারা এই কথাগুলো বলছে যে তারা ৭২ সংবিধানের পরিবর্তন, এটা হয়তো পরিবর্তন বা এটাকে সংস্কার চায় বা সেই জায়গাতে নতুন কোনো ক্লজে ধারায় পরিবর্তন চাই আসতে পারে, বাট তারা বাতিল চায় না। তারা এই কথাটি বলেছে। আচ্ছা দেখেন, আপনি বাতিল চান না, কেন বাতিল চান না? এটা কি আপনার জন্য পাওয়ার হাউস হিসেবে কাজ করবে, এই জন্য বাতিল চান না? আমরা তো বলছি যে এই কনস্টিটিউশনাল ক্রাইসিসের জন্য তো একজন হাসিনা স্বৈরাচারকে আমরা তৈরি হতে দেখেছি। এই কনস্টিটিউশনাল ক্রাইসিসের জন্যই তো আমরা এরশাদ স্বৈরাচারকে দেখেছি। তাহলে এই কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি আপনি রেখে সামনের দিকে পথ মারেন, বা আপনি যদি রেখে সামনের দিকে পথ এগোন, তাহলে সামনের দিনে নতুন স্বৈরাচার তো আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। তাহলে সেই পথ কি আপনি রুদ্ধ করবেন কিনা, সেই পথ কি আপনি বন্ধ করবেন কিনা, সেই যে প্রোক্লেমেশন 31 তারিখে আসবে, আমি এটা আশা রাখতে চাই। আমি জানি না সেই প্রোক্লেমেশনে কি থাকবে, তবে আমি এই আশা রাখতে চাই, আমি এই প্রত্যাশা রাখতে চাই যে সাধারণ মানুষের যে চিন্তার প্রতিফলন, যে চিন্তা থেকে একজন ছাত্র, যে চিন্তা থেকে একজন কৃষক, যে চিন্তা থেকে একজন রিকশাওয়ালা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের যে আস্থার প্রতিফলন, তাদের যে স্পিরিটের প্রতিফলন যেন 31 তারিখে যে প্রোক্লেমেশন সেখানে যেন আসে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই, যদি ঘোষণাপত্র সংবিধানকে সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যায়, যদি বলছি, সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি আসলে একমত পোষণ করবে? শুনেন, এটা না বহুত একটা টেকনিক্যাল ব্যাপার। টেকনিক্যাল ব্যাপারটাকে আমি বলি, কারণটা বলি। কেউ কিন্তু মনের কথা বলবে না, সবাই রাজনীতির কথা বলবে। আমি একটা সিম্পল কথা বলি আপনাকে। ধরা যাক এরা ওই প্রোক্লেমেশনে এমন কিছু কথা বলল যে কথাটা সবার কথা, সবার কথা হইতে পারে না ভাই, সবই কি ভুল বলবো নাকি? আমি ধরলাম খুব ভালো ভালো কিছু কটা কথা বললো, সংবিধান নিয়ে কিছু মন্তব্য করলো, খুব ভালো মন্তব্য, ঠিক আছে, কেউ মানবে না, কোনো পলিটিক্যাল দল মানবে না। কে কেউ মানবে জানেন? পলিটিক্যাল দলগুলো ভাববে সামনে তো আমার ইলেকশন, তো সামনে ইলেকশনে আমি যদি ওদের সঙ্গে একমত হয়ে যাই, তাহলে আমার রাজনীতিটা থাকলো কই? কথা কিন্তু ভাই সিম্পল একদম। এটা হলো রাজনীতির ভাষা, রাজনীতির অনুভূতি। তারা জনগণকে বোঝাতে চাইবে যে আমরাই শ্রেষ্ঠ, আমাদেরটাই সবচেয়ে বড় ঠিক। জনগণও কিন্তু ওইভাবে এখন বুঝবে। জনগণ তো ভাগ হয়ে গেছে। কী কারণে বললাম তখন উচিত ছিল? তখন তো জনগণ এক জায়গায় ছিল, তখন জনগণ কিন্তু ওই ইস্যু নিয়ে থাকতো। আরও কি হয়েছে দেখেন, একজন আপনার এই মানে উপদেষ্টা মাঝখানে ওই দিন দেখলাম একটা সেমিনারে বলতেছিল যে আমরা সাংবিধানিক সরকারও না, আমরা বিপ্লবের সরকারও না, বলছে 2 দিন আগে বলছে। এই প্রোক্লেমেশনে কি থাকবে? বললো তুমি যে কোনো একটা হও, তুমি খচ্চর হইও না, তুমি সংবিধানের সরকারও না, বিপ্লবের সরকার, তো তুমি কি? তুমি কি? আমি দুইটার মিশ্রণ হয় না ভাই, এটা হয় না। হয় তুমি সত্য, নাহলে তুমি মিথ্যা, হয় তুমি সঠিক, নয় তুমি ভুল। তুমি বলতেছো যেটুকু আমার পছন্দ হয় সেইটুকু আমি নিব সংবিধান থেকে, যেটুকু আমার পছন্দ হয় না সেটুকু আমি নিব না। ভাই নিও না, তোমার নেওয়ার জন্য হাতে পায়ে ধরছে। সংবিধান মানে নাকি বিপ্লব হয়েছিল? শেখ হাসিনা যে গেছে সংবিধান অনুযায়ী গেছে? সংবিধানে কোন ধারায় আছে যে প্রাইম মিনিস্টার এভাবে চলে যাবে? কোন ধারায় আছে? সংবিধানে কোন ধারায় আছে যে জনগণ প্রাইম মিনিস্টারকে মানে দেশ ছেড়ে পালাইতে বাধ্য করবে? কোনো ধারায় আছে? নাই তো রে ভাই। তো সংবিধান মাইনা তো সে দেশ ছেড়ে যায় নাই, সংবিধান মাইনা তো নতুন সরকার আসে নাই। তো নতুন সরকারকে তুমি সংবিধানের মাঝখানে ঢুকাইলা কেন ঢুকাইলা রে ভাই? এখন তুমি ঢুইকে নিয়ে বলো কিন্তু না আমি এটা কিছু মানি না, এটা হয় না। যখন তুমি ঢুকে গেছো তখন তোমাকে মানতে হবে, তাহলে তুমি ঢুকো না। যখন শপথ নিছো যখন তুমি প্রেসিডেন্টের কাছে, এই প্রেসিডেন্টের কাছে তুমি শপথ নিছো,
যে প্রেসিডেন্টের ওখানে থাকার কোনো নৈতিক অধিকারই নাই আমার বিবেচনায়, আমি মনে করি কোনো নৈতিক অধিকারই নাই। কিন্তু যখন তুমি তাকে তার অধীনে তার দেখেন আইনটা কি, উপদেষ্টা কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করে, এই উপদেশ দেশ কিন্তু চালায় তত্ত্বগতভাবে, দেশ চালায় প্রেসিডেন্ট। এখন প্রেসিডেন্ট কিভাবে চালাবে তার জন্য তারা উপদেশ দেবে, এরা উপদেষ্টা। কার উপদেষ্টা? প্রেসিডেন্টের উপদেষ্টা। এটা তো প্রেসিডেন্টের উপদেষ্টা। প্রেসিডেন্ট তো আপনি দেখেন ওইটা যখন বলে না শপথের সময় বলছে প্রেসিডেন্ট আরো 3 জন উপদেষ্টাকে নিয়োগ করিয়াছেন, সে যেদিন হলো নিয়োগ করছে এবং সেখানে শপথ নেওয়ার সময় বলছে যে আমি সংবিধান সমুন্নত রাখিব। ওই লাইনটা পড়লেন কেন ভাই? বলতেন ভাই এই লাইনটা বাদ দেন, কোনো সমস্যা হইতো না, মহাভারত অসহ্য হইতো না। কারণ ওই যে শপথটা ওটা কিন্তু সংবিধানে লেখা নাই, ওই শপথটা কিন্তু আমলারা বানাইছে, ওই শপথটা আমলারা বানাইছে। আমলারা বললে হয়তো এইভাবে আমি পড়বো না, বললেই সঙ্গে সঙ্গে চেঞ্জ হইতো। পড়লেন কে? পইরা নিয়ে কোন যে এই ছবি নামাবো, পইরা নিয়ে মাহফুজ আলম বলে ছবি নামায় ফেলাইতে হবে। তো পড়ার সময় খেয়াল আসলো না, কারণ যদি আপনি সংবিধানকে সমুন্নত রাখেন, যে আপনি শপথ করছেন, শপথ করে ভাই এটা খোসাল আপনার, কিন্তু আপনি শপথ করেছেন এই সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন। তো সমুন্নত রাখার কথা বইলা সংবিধানে স্পষ্ট লেখা আছে ছবি উপরে থাকবে, সমুন্নত রাখলেন না। তার মানে কি আপনি কিছু মানেন কিছু মানেন না, এটা চলবে না রে ভাই, এটা চলবে। যে কোরআনে কিন্তু এটা আছে, আপনি যদি কোরআন মানেন তাহলে মুসলমান, যদি না মানেন তাহলে আপনি কাফের। আর যদি কিছু মানেন কিছু মানেন না, সুবিধা অনুযায়ী মানেন সুবিধা অনুযায়ী মানেন না, তখন মুনাফিক। সিম্পল কথা ভাই, কথা সিম্পল। কিন্তু তো আমার কথা হলো কি, এগুলো হলো জানেন এগুলো হয় কেন আমি বলি আপনাকে। এগুলো হলো গিয়া আমরা রইল গিয়ে ধূর্ত, মানে ধূর্ত টু দি পাওয়ার কত দিবেন আপনি দেন, এদের চক্করে পড়া সরল বিশ্বাসে ধরা খেয়ে গেছে। এখন এই ধরাতে এটা তো প্যাচ, তো একটা প্যাচে ঢুকবেন আর একটা প্যাচের মধ্যে আটকে যাবেন, একদম সিম্পল হয়ে গেছে এই কাজটা। আর ইউনূস সাহেব বাংলাদেশের মানুষ সম্পর্কে তার কোনো ধারণাই নাই, এটা হলো আমার উপলব্ধি। উনি বাংলাদেশের মানুষ চিনে না, বাংলাদেশের মানুষের মন মানসিকতা কিচ্ছু বুঝে না। উনি বছরের অর্ধেক সময় থেকে দেশের বাইরে। হ্যাঁ, বিরতি নেন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার দেখছেন। আমরা কথা বলছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সমসাময়িক বিষয় এই টপিকে। এখন আসতে চাই তাহসিন রিয়াজ আপনার কাছে। মাসুদ কামাল যেটা বলছিলেন আমরা আসলে শুনছিলাম, কিন্তু আপনার কাছে আমি আরও একটা বিষয় জানতে চাই যে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সিদ্ধান্ত যুগান্তকারী। এই ঘোষণাপত্র আইনগত কার্যকারিতা না থাকলেও এর রাজনৈতিক প্রভাব থাকছে কি না, যদি থাকে তাহলে সেটা কি? আচ্ছা, ধন্যবাদ। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, আমি আসলে উত্তর দিতে ভুলে গেছি, তারপর সুপ্রিম কোর্টের ইস্যুটা আমি একটু অ্যাড্রেস করব। তাদের কমেন্টটাকে আমরা সাধুবাদ জানাই। এটা আসলে দেখেন, মানে সংবিধান মেনে কিন্তু বিপ্লব হয়নি, এটা মানে বহুল প্রচলিত আলোচিত বিষয় আর কি। কোনো বিপ্লবই সংবিধান মেনে হয় না। এখন বিপ্লবের পরে আসলে নির্ধারিত হয় যে সেটা আমরা কিভাবে এটাকে মানে নিয়ে যাব সামনের দিকে। যেমন 69-এ আমরা গণঅভ্যুত্থান দেখেছি, 69-এর গণঅভ্যুত্থানের প্রক্রিয়ার পর কিন্তু 71 আমরা দেখেছি, যেটাকে আমরা পরবর্তীতে সময় মানে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, এটা একটা বিপ্লব আমরা পরবর্তীতে বলেছি আর কি। তো এটা একটা প্রক্রিয়া, মানে আপনার ব্যাপারটা এরকম না যে অনেকে দেখবেন যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে, এটা কি গণঅভ্যুত্থান নাকি বিপ্লব, এটা কি বিপ্লব নাকি গণঅভ্যুত্থান। এই যে মানে এটার যে আপনার মানে যে ব্যাখ্যা, শাব্দিক যে ব্যাখ্যা, শাব্দিক ব্যাখ্যায় আমরা আসলে আলোচনা আছে, প্রচুর আলোচনা আছে, আমি ওটাই বলছি আর কি। এটা যে শাব্দিক ব্যাখ্যায় আসলে বিপ্লবকে আলাদা করে বিপ্লবের যে ক্যারেক্টার বা গণঅভ্যুত্থানের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারিস্টিকলি চিন্তা করে আসলে এটাকে ডিফাইন করার সুযোগ নাই, কারণ এটা প্রক্রিয়াগতভাবে এটা এগোয়। আপনি 69-কে আপনি যখন 71-এর সাথে যুক্ত করবেন, গণঅভ্যুত্থান দেখেন বিপ্লব কীভাবে হয়ে গেছে। তো লেটের যে প্রসঙ্গ, এই লেটের প্রসঙ্গগুলো আসলে এই জায়গা থেকে সব কিছুই রিজলভ করার সুযোগ আছে। আরেকটা প্রশ্ন যেটা করেছিলেন যে সরকারের অবস্থানটা আসলে কি, দেখেন সরকারের আজকে একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি বলেছেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না, এটা তার কমপ্লিটলি ব্যক্তিগত মানে মতামত, এবং ইনি বলেছেন বোধহয় এটাকে প্রাইভেট একটা স্টেপ বা কোন একটা শব্দ উনি বলেছেন, এটা উনার
মানে উনি একটা প্রোক্লেমেশন অফ সেকেন্ড রেভলিউশনকে উনি প্রাইভেট বলতে পারেন না। এই শব্দ নিয়ে উনি, আমি জানি না এটা আসলে উনি কেন এরকম একটা শব্দ উচ্চারণ করলেন, এই শব্দ উনি এভাবে করে বলতে পারেন না। তারপরে তিনি বলেছেন তিনি বলতে পারেন, সমালোচনা করতে পারেন, তবে একটা ব্যাপার মানে আমি আপনাকে একটু নিশ্চিত করে বলি, এখন যে এক্সিস্টিং যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার আছে, এই সরকারের কি কোনো অফিসিয়াল রিকগনিশন আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, নাই তো। আপনার কনস্টিটিউশনালি এই গভর্নমেন্ট তো রাইট না, এটার তো কোনো পজিশন নাই। এই গভর্নমেন্টের তাহলে পজিশন কি? এই গভর্নমেন্টের যে অফিসিয়াল রিকগনিশন, এটা কোত্থেকে আসবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা একটা প্রোক্লেমেশনের মধ্যে দিয়ে আসবে। তার মানে আমরা যদি বলি যে এই গভর্নমেন্টকে লেজিটিমেট করা, এই গভর্নমেন্টকে রিকগনাইজ করা, এটারও একটা প্রসেস কিন্তু 31 তারিখে আমরা দেখতে পাবো। সো গভর্নমেন্টের যে তথ্য উপদেষ্টা বলছেন যে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, প্রেস সচিব বলেছেন এটা আসলে প্রাইভেট ইনিশিয়েটিভ। প্রথমত তো শব্দই ভুল, দ্বিতীয়ত তার যে অবস্থান, তার যে পজিশন, এই পজিশনের রিকগনিশন আসবে 31 তারিখে। তো এটাকে আসলে তিনি এত ছোট করে দেখলে তিনি ভুল দেখবেন, বা তার ব্যাখ্যাগতভাবে দৃষ্টিভঙ্গিতে আসলে ভুল রয়েছে, আমি এটা জাস্ট এভাবে করে বলতে চাই। আর রাজনৈতিকভাবে আসলে এটার মানে এটার অ্যাক্সেস এটা কতটুকু থাকবে, এটার জায়গাটা আসলে কেমন, ব্যাপ্তিটা কেমন হবে। দেখেন আইনগতভাবে তো যেটা বলেছে, আইনগতভাবে তো এটা আসলে সুযোগ নাই। আপনার সংবিধানই তো এটাকে ছোট করে দিছে। সংবিধানে যেখানে কিনা তত্ত্বাবধায়ক সরকারের কোনো ফর্মুলাই ছিল না, সংবিধানে আপনার যে ইন্টারিম গভর্নমেন্টের তো কোনো প্রসেসই ছিল না, হয়েছে তো। আমরা তো ইন্টারিম গভর্নমেন্টকে ফর্ম করতে দেখছি। সো দেখেন, মানে যদি রাজনৈতিক অ্যাসপেক্টে বা যদি একটু ব্রডার ল্যান্ডস্কেপে যদি আমরা একটু পলিটিক্যাল লেন্স দিয়ে এই প্রোক্লেমেশনকে দেখি, তাহলে আমাদের কাছে মনে হবে যে এই প্রোক্লেমেশনের মাধ্যমে রাজনৈতিক যে অধিকারের কথা এত বছর ধরে প্রত্যেকটা দল বলছে, এই রাজনৈতিক অধিকারের যে অফিসিয়াল মানে প্রতিষ্ঠা পাওয়া, সেই প্রতিষ্ঠা পাওয়াটা কিন্তু আমরা এই প্রোক্লেমেশনের মাধ্যমে দেখব। আমরা এটা আশা করছি। কিভাবে? দেখেন, রাজনৈতিক অধিকারের কথা আমরা বারবার দেখি, আমরা নানাবিধ সময় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিকভাবে এই প্রক্রিয়াগুলোকে হচ্ছে রিকগনাইজ করা হয় কীভাবে, এ ধরনের প্রোক্লেমেশনের মাধ্যমে রিকগনাইজ করা হয়। সো এটা আমরা বলতে পারি যে প্রোক্লেমেশন সাধারণ মানুষের কথা বলবে, সকল রাজনৈতিক দলের কথা বলবে, সকল রাজনৈতিক দলকে কিন্তু আমরা মানে এই প্রোক্লেমেশনে কিন্তু আমরা আমন্ত্রণও জানাবো। সো আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। জনাব মাসুদ কামাল, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি কিছু বলতে চান। না, আমার বলার তেমন কিছু নেই। আমার কথা হলো কি, দেখেন এখানে অনেকগুলি পক্ষ আছে, কিন্তু সবচেয়ে বড় পক্ষ হলো সাধারণ মানুষ। সাধারণ মানুষের কি অবস্থা? আপনি একজন রিক্সাওয়ালাকে বলেন 31 তারিখে প্রোক্লেমেশন অফ রেভলিউশন হবে, সে বলবে এটা হলে কি জিনিসপত্রের দাম কমবে? তার কিন্তু একটাই প্রশ্ন। আপনি বলবেন যে এত দ্রুত চিন্তা করেন কেন, পরে কমবে। তো ওই জিনিসটা হবে কত পরে, তত পর্যন্ত কি আমি বাঁচবো? এই হলো গিয়ে বেসিক কথা। সাধারণ মানুষের জীবনের কথা ভাবতে হবে। আমি তো ওনাদেরকে মানে আহ্বান জানাবো যে ভাই ওগুলিও করেন, প্লাস এগুলিও করেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের কষ্টের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। কেন জিনিসপত্রের দাম কমতেছে না, কেন তারা চাঁদাবাজকে থামাতে পারছে না, এইখানে আসেন, মাঠে নামেন। কারণ এগুলি অনেক দিন ধরে চলবে, রাজনীতি অনেক রকম হবে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার মতো করে রাজনীতি করবে। এরা কেউ জনগণের কথা ভাবে না। এই জনগণ ভাবে যে আমাদের লোক হলে এরা আমাদের সঙ্গে আসে না কেন, আমরা সে অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।